চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি উদ্যোক্তা ও সার্টিফাইড ট্যাক্স প্রিপেয়ারার ইকবাল ফেরদৌসের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে এবং শুরুতে যেটি বলছিলাম যে নানান দিকে আপনার ব্যস্ততা আছে। আপনি পত্রিকায় কাজ করছেন, নিজের পত্রিকা, এবং সেই সাথে একজন উদ্যোক্তা হিসেবে ব্যস্ততা আছে। তার উপর আপনি একজন সার্টিফাইড ট্যাক্স প্রিপেয়ারার, তো সেই জায়গাটাতেও তো অনেক ব্যস্ততা থাকে। এতদিক সামলে দেশের কথা মনে করে দেশে আসেন কিভাবে? দেশের প্রতি সবসময় আমার খুবই টান। আমি ছোটোবেলা থেকে যখন লন্ডনে পড়াশোনা করেছি, তারপরে আমেরিকাতে, কিন্তু সবসময় আমাদের মন কিন্তু দেশেই পড়ে থাকতো। সো আমি সবসময় চিন্তা করতাম বাংলাদেশে কোনো কিছু করার, শুধুমাত্র বেড়াতে আসলে দেখা যায় যে হয়তো বছরে একবার বা 2 বছরে 3 বছরে আসা হবে। তো সেই চিন্তা থেকেই আমি 2020 সালে আমাদের সিলেটে MKI আউটসোর্স নামে একটা ছোট্ট মাত্র একজন এমপ্লয়ি দিয়ে একটা জাস্ট পাইলট প্রজেক্ট হিসাবে আউটসোর্সিংয়ের কিছু কাজ শুরু করেছিলাম। তারপর এখন মোটামুটি আমাদের এই টিম প্রায় 40-50 জনের একটা টিম। সো মোটামুটি আমাদের এখন বেশিরভাগ দেশে আসা হয় খানিকটা বিজনেসের পারপাসে। এখানে যেহেতু আমাদের অনেক টিম মেম্বার কাজ করে, তাদেরকে অনেক ট্রেনিংয়ের দেওয়া, মূলত কাজগুলো আমেরিকারই কাজ হয় এখানে, আমেরিকার বিভিন্ন অ্যাক্টিভিটিস যেগুলো। তো যেহেতু বাংলাদেশের যারা এখানে কাজ করেন তারা খুব একটা এই বিষয়ে জানেন না। সো আমাকে প্রায় বছরে 2 থেকে 3 বার আসতে হয় সরাসরি আমাদের ট্রেনিং, প্রায় অনলাইনেও ট্রেনিং দেই। সো মূলত বাংলাদেশে আসা এখন বেশিরভাগ ব্যবসায়িক কারণে। যারা বিদেশে থাকেন তাদের দেশে আসার জন্য ছুটির অপেক্ষা করতে হয়, উপলক্ষ খুঁজতে হয়। ব্যবসা বাণিজ্যের ব্যাপারটা যদি থাকে সেক্ষেত্রে আসলে ব্যবসায়িক কাজেও আসে এবং সেই সাথে দেশের মাটি একটু ছুঁয়ে যাওয়া, দুটোই হয়। কারেক্ট। আচ্ছা, দীর্ঘদিন ধরে আপনি প্রবাস জীবনে আছেন। সেই দীর্ঘদিনের প্রবাস জীবনে দেশকে নিয়ে কিভাবে ভেবে বিদেশের মাটিতে কাজ শুরু করেছিলেন? স্বাভাবিকভাবে যারা বাংলাদেশ থেকে যান তারা যেভাবে শুরু করেন, আমার শুরুটাও তেমনই ছিল, খুবই সাধারণভাবে। আমি বাংলাদেশ থেকে প্রথমে লন্ডনে যাই, সেখানে পড়াশোনার জন্যই মূলত যাওয়া হয়, উচ্চশিক্ষার জন্য। কিন্তু পড়াশোনা করার পর আস্তে আস্তে সবসময় যারা দেশ থেকে যায় একটা চিন্তা আসে সেখানে সেটেল হওয়ার এবং ভালো কিছু করার। মূলত আপনি কি শুরু থেকেই জীবিকা নির্বাহর সাথে দেশে সেটেল হওয়া দুটোকে একই সাথে নিয়ে গিয়েছেন, নাকি শুরুতে শুধুমাত্র কাজই করছিলেন? আমি যেহেতু সিলেটের, তো আমাদের সিলেটের ম্যাক্সিমাম ইয়াং যারা, তাদের একটা টেন্ডেন্সি থাকে যে লন্ডনে যাবে, সেখানে সেটেল হবে। সো আমিও তার ব্যতিক্রম ছিলাম না। লন্ডনে যাওয়ার পরে কাজ বলতে কি, আমি পড়াশোনা করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি লন্ডন থেকেই, ব্যাচেলার এবং মাস্টার্স, এবং পড়াশোনার পাশাপাশি কাজটাকেই তখন যে আপনি তো জানেন লন্ডনে শুধুমাত্র পড়াশোনা না, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করার প্রচুর সুযোগ ছিল, এবং সেই সুযোগটাকেই মূলত আমি কাজে লাগিয়েছিলাম আর কি। বিদেশে এই মুহূর্তে কি কাজে ব্যস্ততা আছে? ব্যবসা কেন্দ্রিকই আমার একটা ফার্ম, নোট ট্যাক্স, সিন্স 1999। এটা মূলত আমি যখন আমেরিকাতে যাই, মিশিগানে, এটা আমার প্রথম জব ছিল। এটার ওনার ছিলেন একজন ইন্ডিয়ান, বেঙ্গালুরুর ভদ্রলোক। সো নোট ট্যাক্সে আমি অ্যাজ এ ট্যাক্স প্রিপেয়ারার হিসাবে কাজ শুরু করি, এবং 2020-এর শুরুতে ভদ্রলোক যিনি এটার ওনার ছিলেন, উনি প্রায় 78 ইয়ার্স ওল্ড। তো আস্তে আস্তে এটা অনেক পুরাতন, আমাদের যে সিটি সেখানকার সবচেয়ে পুরাতন একটা ট্যাক্স অ্যাকাউন্টিং ফার্ম। এটা কি শুধুমাত্র বিদেশিদেরকে সার্ভিস প্রোভাইড করে থাকে নাকি এটি বাংলাদেশিদের জন্য? বিদেশি, বাংলাদেশি, মূলত যারা আমেরিকাতে রেসিডেন্ট যারা, তাদেরকে সবাইকেই ট্যাক্স জমা দিতে হয়। তো আমরা সার্ভিস করছি আমেরিকার 50 স্টেটে, আমাদের লাইসেন্স রয়েছে, এবং আগে আমরা শুধুমাত্র মিশিগানে দিতাম, এখন মোটামুটি রিমোটলি পুরো আমেরিকার 50 স্টেটে আমাদের সার্ভিস দেই। এবং রিসেন্টলি আমরা একটা কোর্স লঞ্চ করছি, এটা বাংলাদেশকে কেন্দ্র করে, যেহেতু আমি আগে বলেছি যে আমি চাই যে বাংলাদেশের বিশেষ করে তরুণদেরকে কাজে লাগানোর, আমার সেই চিন্তা থেকেই, এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। সো আমি অনেক চিন্তা ভাবনা করার পরে একটা কোর্স আমরা ডিজাইন করেছি আমাদের নোট ট্যাক্সের আন্ডারেই। সেই কোর্সটা মূলত বেসিক্যালি, এখন জানেন যে গ্লোবালাইজেশনের যুগ, এবং খুবই বিশ্বটা এখন একদম হাতের মুঠোয়। সো বাংলাদেশে বসে বা অন্যান্য দেশে বসেও এখন প্রচুর রিমোট জব মানুষ করছে। সো আইটি সেক্টরে প্রচুর জব এখন বাংলাদেশ থেকে অনেকেই করে, কিন্তু একটা সেক্টর যেমন অ্যাকাউন্টিং যে সেক্টর, এই সেক্টরে প্রচুর রিমোট জব অ্যাভেলেবল। তো দেখা যায় যে এই জবের, যেমন বাংলাদেশ থেকে যদি কেউ অ্যাকাউন্টিং বা অনার্স মাস্টার্স করে, কিন্তু সে আমেরিকার
ট্যাক্স সম্পর্কে খুব একটা জানে না। সো এই চিন্তা মাথায় রেখেই আমি একটা কোর্স ডিজাইন করলাম, যেখানে ধরেন কিছু সামান্য একটু যদি কারো ট্যাক্স সম্পর্কে নলেজ থাকে, অ্যাকাউন্টিং সম্পর্কে নলেজ থাকে, তারা আমাদের এই কোর্সটা যদি সে করে, তাহলে সে ঘরে বসেই কিন্তু রিমোট অনেক জবের তার অপরচুনিটি ক্রিয়েট হবে। এইগুলা ধরেন প্রায় $1000 মান্থলি থেকে শুরু করে কেউ $4000 পর্যন্ত ইনকাম করতে পারে বাংলাদেশে বসে। এই কোর্সটা কি শুধুমাত্র অফলাইনেই হচ্ছে নাকি অনলাইনেও করা পসিবল? এটা অনলাইনে, কমপ্লিটলি অনলাইন বেসিস, এবং মূলত আমাদের বাংলাদেশিদেরকে মাথায় রেখেই আমি কোর্সটা ডিজাইন করেছি। আমার কতদিন হয়েছে এই কোর্সটা? এই কোর্সটা আমরা রিসেন্টলি লঞ্চ করেছি, বাট আমাদের যে ট্যাক্স অ্যাকাউন্টিং অনেক বছরের, আমাদের প্রায় 26 বছর, 1999-এ আমাদের ফার্মটা এস্টাবলিশড হয়ে গেছে। আমি কেমন পাচ্ছেন? প্রচুর রেসপন্স বলতে, আমরা তো যেহেতু এটা আমি টেক ওভার করেছি এই ফার্মটা, আমি যেহেতু আগে কাজ করতাম 2020 সালে আমি এটা ওনারশিপ নেই, এবং এখানে প্রচুর প্রতি বছর আপনার কয়েক হাজার মানুষকে আমরা সেবা দিই। যেহেতু এটা পুরাতন ফার্ম, পুরাতন প্রতিষ্ঠান, সো আমি শুধু ওনারশিপ চেঞ্জ হওয়ার কারণে আমাদের আগের যে 10 বছর 15 বছর 20 বছরের পুরাতন ক্লায়েন্ট যারা সবাই এক্সিস্টিং অলরেডি আছে, সো তাদেরকেও আমরা সেবা দিচ্ছি। আবার যেহেতু আগে যে ওনার ছিলেন উনি একটু বয়স্ক ছিলেন, ওনার চিন্তাধারা, এবং আমি যেহেতু লন্ডনে পড়াশোনা করেছি, আমি একটু নতুনত্ব কিছু এখানে ইমপ্লিমেন্ট করেছি, যার কারণে এখন আমাদের যে গ্রোথ অনেক হাই। আপনার কাছে গল্প শুনছিলাম যখন, ইউএসএ এবং ইউকে দুটো কিন্তু গরমিল বেঁধে যাচ্ছে। যারা সিলেটে আছেন তারা বেশিরভাগ লন্ডনে যেতে চায়, এবং আপনি লন্ডনে গেলেনও। লন্ডন থেকে ইউএসএ তে কেন শিফট করলেন? ছোটবেলা থেকেই ড্রিম ছিল লন্ডনে যাওয়ার, সো সেই ড্রিম থেকে ড্রিমটা পাল্টে গেছে। ড্রিমটা পাল্টার কারণ হচ্ছে আমি 2009 বা 10, আমি এক্স্যাক্টলি মনে নেই, আমি ইউনাইটেড নেশনের আপনার জেনারেল অ্যাসেম্বলি, আমি যেহেতু সাংবাদিকতার সাথে জড়িত, তো এই ইউএস এই যে ইউএনের অধিবেশনে যাই, তো সাধারণ অধিবেশনে ওইকে কভার করতে। তো যাওয়ার পরে আমি আমেরিকার বিভিন্ন স্টেটে প্রায় 2-3 সপ্তাহ ছিলাম আর কি, বেড়ানোর জন্যই। তো আমি দেখলাম যে আমেরিকাতে প্রচুর অপরচুনিটি, কম্পারেটিভ টু আপনার লন্ডন থেকে আমেরিকায় প্রচুর অপরচুনিটি। যেহেতু দেশ বড়, 50টা স্টেট, অনেক বিশাল, এক এক দেশে এক এক রকম, এক এক স্টেট এক এক রকম। সো মূলত যখন দেখলাম যে অপরচুনিটি, আর আমার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো আমি সেখানে গিয়ে একটু জব সার্চ করলাম। তো জেনারেল মোটরস আপনি নাম শুনতে পারেন, অটোমোটিভ ইন্ডাস্ট্রির বড় জায়ান্ট কোম্পানি, এটা আপনার প্রায় ফরচুন 100টা যদি কোম্পানি ধরা হয়, সেই ওয়ান অফ দ্যাম। সো আমি জবের অ্যাপ্লাই করলাম, তো এখান থেকে ইন্টারভিউ আসা শুরু হলো। তো আমি যেহেতু দেখলাম যে প্রচুর, আমি লন্ডনে ব্যাচেলার কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট করার পরে যতগুলো জব অ্যাপ্লাই করেছি, যা রেসপন্স পেলাম তার থেকে দেখা গেল প্রচুর বেশি রেসপন্স পাচ্ছে সেখান থেকে। তো তখনই আমি চিন্তা করলাম যে না, আমার প্লেস হচ্ছে আমেরিকা, আমি আর লন্ডনে থাকবো না। তো ব্যাক করে যাই, লন্ডনে যাওয়ার পরে আরও 2বার আমেরিকায় আবার যাই, তারপর থার্ড টাইমে আমি তখন জব পেয়ে যাই। সো মূলত এই অপরচুনিটি। লন্ডনে কি এখন আর যাওয়া হচ্ছে? লন্ডনে প্রায় যাই, এই আমি 2 সপ্তাহ পরেও যাব। লন্ডন বেসিক্যালি যেহেতু আমি ছোটবেলায় এখানে ছিলাম, অনেকটা আমার ব্লাডের মধ্যেই। দীর্ঘদিনের প্রবাস জীবন, আপনি ইউএসএ, ইউকে এবং বাংলাদেশ 3 দেশেই নিয়মিত যাওয়া আসা করছেন, সুতরাং এইখানে আপনার অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তৈরি হয়েছে। আর এটা ছাড়াও প্রবাসী জীবনে আমরা দেখে থাকি যে আশেপাশে যারা বাঙালি থাকেন তাদের মধ্যে যে এই হৃদ্যতার সম্পর্ক, সেটা আসলে অন্যরকম। তাদের বিনোদনের জন্য আসলে কেমন ব্যবস্থা থাকে? এবং যেহেতু আপনি নিজে একটা পত্রিকারও ওনার, সেখানে সম্পাদনা করছেন আপনি, সেই জায়গাটায় আপনার পত্রিকা কিভাবে সার্ভ করছে? যেহেতু পত্রিকা আমি সম্পাদনা এবং পাবলিশ করি, কমিউনিটির সাথেই আমাদের সব সময় উঠা বসা, প্রচুর মূলত সারাদিনই আমাদের বিজনেস, যেটা সব বিজনেসই বাংলাদেশি কমিউনিটি বেস, এবং পত্রিকার কারণে আমাকে আরও বেশি ইনভলভ, কমিউনিটির বিভিন্ন বিষয়ে ইনভলভ থাকতে হয়, অনেক সময় ইচ্ছা না হলেও থাকতে হয়, যেহেতু অনেক পুরাতন এবং মোটামুটি আমরা একটা এস্টাবলিশড নিউজ পেপার। সো আমাদের এখানে প্রচুর ইভেন্ট হয়, বাংলাদেশের প্রায় প্রতিটা দিবসকে ঘিরেই আমাদের প্রচুর কালচারাল ইভেন্ট এবং বিভিন্ন ইভেন্ট আমরা হয়, আমাদের পত্রিকা থেকেও আমরা করি। অনেক সময় আমরা মিডিয়া পার্টনার হিসাবে অন্যান্য যারা কমিউনিটি অর্গানাইজেশন আছে তাদেরকেও আমরা হেল্প করি। অনেক সময় আমি আগে লন্ডনে যখন
ছিলাম তখন অনেক ইভেন্ট আমি নিজে অর্গানাইজ করতাম। আমেরিকা যাওয়ার পরে প্রথম দিকে অনেক ইভেন্ট, কালচারাল ইভেন্ট থেকে শুরু করে বিভিন্ন সেমিনার, তারপরে আপনার বিশেষ করে আমার বিজনেস রিলেটেড শো, সেমিনার এগুলোতে ইন্টারেস্ট ছিল। তো আগে বেশি ইভেন্ট অর্গানাইজ করতাম, এখন যেহেতু আমার বিজনেস এক্সপান্ড হওয়ার কারণে ব্যস্ততা অনেকটা বেড়ে গেছে, তো সে যে পরিমাণ টাইম দেওয়া লাগে একটা ইভেন্ট সাকসেস করতে, এই মুহূর্তে আসলে সেই পরিমাণ টাইম না থাকার কারণে নিজে খুব ডাইরেক্টলি ইনভলভ থাকি না, বাট ইনডাইরেক্টলি প্রচুর ইভেন্টের সাথে, প্রচুর কালচারাল শোর সাথে আমার ইনভলভমেন্ট রয়েছে। আর আমার পত্রিকা তো প্রায় সবসময় মানে এই ইভেন্টগুলোকে, যারা বিশেষ করে বাংলাদেশ রিলেটেড যে সকল ইভেন্ট হয় সেগুলোতে আমরা সবসময় হাই প্রায়োরিটি দিয়ে সেগুলোকে প্রচার করার চেষ্টা করি। সচরাচর কতদিন পর পর দেশে আসা হয় আপনার? 3-4 মাস, 5 মাস, 6 মাস। আচ্ছা, এবার কতদিন ধরে আছেন দেশে? আমি ঈদের আগে আসছিলাম, ওয়ান ওয়ে টিকিট করে আসছি। এখন কিছু লন্ডনে কিছু কাজ, হয়তো 2-3 সপ্তাহ আরও থাকবো। বাহ, এই যে বাংলাদেশে যখন অনেকদিন পর আসেন, এখন তো আপনার ব্যবসার অনেক কাজ হয়েছে, তারপরেও তো আসলে বন্ধুরা, স্বজনরা অপেক্ষায় থাকেন। এতদিন পর বিদেশে থাকার পরে দেশে তাদের সাথে সম্পর্কটা কেমন থাকে? আমি সবসময় সম্পর্কটাকে খুব ভ্যালু করি, আমি ট্রাই করি যাতে আমার বিশেষ করে পুরাতন যাদের সাথে আমার সম্পর্ক, তাদের সাথে সম্পর্কটাকে সবসময় কন্টিনিউ করার। সো মানে যারা এই দেশে আসার পরে সবসময় আমার বন্ধুরা বিভিন্ন কারণে, অনেকে মানে ভালোবাসা থেকে, অনেক সময় অনেকে প্রয়োজনের কারণেও আমার সাথে কানেক্টেড থাকে। তো আমার ভালো লাগে, যে কারণেই হোক। আমি মনে করি আমার কারণে যদি সামান্য কারো উপকারে আসে, এটা আমার জন্য অনেক বড়। আল্লাহ তো সবাইকে আপনার সেই সুযোগটা দেয় না, সো আমার খুব ভালো লাগে এগুলা। পরিস্থিতি পাল্টেছে এবং নতুন বাংলাদেশে জনগণ নতুন স্বপ্ন দেখা শুরু করেছে, নতুন চোখে নতুন স্বপ্ন। একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আপনার কাছে একটু জানতে চাই যে আপনার ব্যবসা বাণিজ্য দীর্ঘদিনের, এই মুহূর্তে বাংলাদেশে কি কি সম্ভাবনা দেখছেন? বাংলাদেশে প্রচুর সম্ভাবনা মানে আমি দেখি, বিশেষ করে আমাদের যে তরুণ প্রজন্ম। আমাদের দেখেন, আমি কেন বাংলাদেশে ইন্টারেস্টেড জব ক্রিয়েশনে, আমাদের এইখানে ধরেন এখন যে 40-50 জন কাজ করে, তাদের যে স্যালারি স্ট্রাকচার, আর আমেরিকায় 3 জনের বা 4 জনের স্যালারি দিয়ে আমি এখানে 30 জন 35 জন আমি কিন্তু এখানে অ্যাফোর্ড করতে পারছি। আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের যে এই মানব সম্পদ। এই মানব সম্পদের বিশেষ করে দেখেন আমাদের স্ট্যাটিস্টিকে দেখা যায় যে তরুণের যে সংখ্যা, এটা কিন্তু হিউজ একটা নাম্বার। এদেরকে যদি প্রপারলি মানে স্কিল করা যায়, সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের দেশে, যেমন আমি যেটা ফেস করি, আমার অফিসে এখন ধরেন 1 লক্ষ টাকা স্যালারি, 1 লক্ষ থেকে বেশি, 1.5 লক্ষ টাকা দিয়ে আমি কাউকে হায়ার করতে চাই, কিন্তু আমার যে স্কিল আমি চাই সেই স্কিলের মানুষ পাই না। সো এই যে স্কিলের অভাব, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানে স্কিলের অভাব। এই যে তরুণদেরকে যদি প্রপারলি ট্রেন করা যায়, তাদের স্কিল ডেভেলপ করা যায়, তাহলে হিউজ অপরচুনিটি। আপনি এই যেটা বললাম যে শুধু অ্যাকাউন্টিং সেক্টর না, আইটি সেক্টরে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, এআই, এখন আপনি জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ, প্রচুর মানে 3D অ্যানিমেশন, চাইলে আসলে অনেক কিছু করা সম্ভব। শুধুমাত্র আপনার যেমন আমাদের দেশের তরুণরা হয় কি, সামান্য একটু মানে শিখে তারপরে মনে করে আমি অনেক কিছু জানি, কিন্তু মার্কেটে যখন কম্পিটিটিভ মার্কেটে যখন যায়, তখন দেখা যায় যে সে খুব একটা জানে না। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্যই ইকবাল ভাই আপনাদেরকে আমাদের খুব প্রয়োজন, যাতে করে আমরা স্কিলড ইয়াং জেনারেশন পাই, যাতে করে তাদের হাত ধরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। আশা করব খুব শীঘ্রই আবার বাংলাদেশে আসবেন এবং আবার আপনার সাথে আমাদের কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত রুশ লেখক ম্যাক্সিম গোর্কির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আড্ডা এমন একটি জায়গা যেখান থেকে আমরা এক ফোঁটা নির্মল সুখ পেতে পারি। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আচ্ছা, একটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।